ইসলামী আন্দোলনের মহাসমাবেশে নেতাকর্মীর ঢল, সংস্কার বিচার ও আনুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি। এনবিআর সংস্কার ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউন, ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব সেবা বন্ধ। মুন্সিগঞ্জ শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে নিহত 4, গুরুতর আহত অন্তত 16, যান চলাচল স্বাভাবিক। অনলাইন বুকিংয়ে হবে বন্দীর সঙ্গে স্বজনদের সাক্ষাৎ, ব্যবহার হবে অ্যাপ, শুরু হবে কাশিমপুর কারাগার থেকে। উত্তরের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে আসছে হেরোইন সহ বিভিন্ন মাদক, গ্রেফতার এড়াতে বারবার রুট বদলাচ্ছে চোরা কারবারিরা। যুক্তরাষ্ট্রে আইনি মারপ্যাচে অভিবাসীরা জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে ট্রাম্পের জয়, হস্তক্ষেপ করতে পারবে না নিম্ন আদালত। এবং কলম্বো টেস্টে ইনিংস ও 78 রানে হারল বাংলাদেশ, 133 রানেই শেষ দ্বিতীয় ইনিংস, 1-0 ব্যবধানে সিরিজ জিতল শ্রীলঙ্কা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি রাবি ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। সকাল 10টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় এই সমাবেশ। এরই মধ্যে ঢল নেমেছে জনতার। দুপুর 2টায় শুরু হবে মহাসমাবেশের মূল পর্ব। এতে সভাপতিত্ব করবেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সারা দেশ থেকে কয়েক হাজার বাসে নেতাকর্মী এ সম্মেলনে যোগ দিচ্ছেন। সেই সঙ্গে লঞ্চ ও ট্রেনেও আসছে মানুষ। মহাসমাবেশে আগামী রাজনীতির নতুন বার্তা আসবে বলেও জানান দলটির নেতারা। আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো সংস্কার এবং পেয়ার পদ্ধতি নির্বাচন এবং শেখ হাসিনা ফেসিবাদ যে আমাদের বাংলাদেশের নিরীহ মানুষের উপরে জুলুম, অন্যায়, অত্যাচার করছে, সেই বিচারের লক্ষ্যে আমরা 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে বঙ্গোপসাগর রাঙ্গামাটি থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছি। শুধু আমাদের মুরিদ যারা তারা না, সকল মানুষের জন্যই আমাদের শায়েখে চরমোনাই ডাক দিয়েছে। মানুষের শান্তি কিভাবে হবে এই নিয়ে আজকের এই সমাবেশ। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে সকল রেকর্ড ভঙ্গ করে নতুন ইতিহাস সৃষ্টি করার নিমিত্তে জাতীয় মহাসমাবেশের বিপ্লবী সভাপতি, এদেশের গণমানুষের আস্থাভাজন নেতা, বাতিলের আতঙ্ক, জুলাই বিপ্লবের বীর সিপাহ সালাহ, গণমানুষের প্রিয় নেতা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই, জাতীয় পর্যায়ের ওলামায়ে কেরামবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, সকলকে এই সংগ্রামী ও বিপ্লবী অভিনন্দন জানিয়ে 2-1 মিনিটের মধ্যেই আমার কথার ইতি টানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বোনেরা, আজকে বাংলাদেশের মাটিতে নতুন একটি ইতিহাস রচনা হতে যাচ্ছে। আপনারা জানেন, ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করে নতুন একটি অধ্যায়ের সৃষ্টি হয়েছে আজকের এই ঢাকা নগরী। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন, জনকল্যাণে, জনস্বার্থে, গণমানুষের জন্য, এ জাতির ভাগ্যের উন্নয়নের জন্য, জাতিকে এবং এদেশের মানুষকে শান্তি, মুক্তি, নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের বিপ্লবী আমির হযরত পীর সাহেব হুজুর চরমোনাই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা হইতে বেরুলিয়া, গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে মেসেজ দিয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। আমরা এতক্ষণ ছিলাম সেখানে।
চীনে বিএনপির 5 দিনের রাজনৈতিক সফর সফল হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি আরো জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। বিএনপি প্রতিনিধি দলের সফরের মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5 দিনের একটা সফরে আমাদের এই সফরটা মূলত ছিল রাজনৈতিক। আমরা চীনের যে কমিউনিস্ট পার্টি আছে সিপিসি, তাদের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম। আমাদের এই সফরটি অত্যন্ত সফল হয়েছে। পার্টি টু পার্টির একটা 2 বছরের রাজনৈতিক ডায়ালগের জন্য, পলিটিক্যাল ডায়ালগের জন্য একটা এমইউ করার আলোচনা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কার ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শুক্রবার অর্থ মন্ত্রণালয় থেকে ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলে পাল্টা আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি চলবে বলে জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ে বৃহস্পতিবারের বৈঠকে ঐক্য পরিষদকে আমন্ত্রণ জানানো হয়নি, ফলে সেখানে তাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তাই তাদের ঘোষণা অনুযায়ী ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে। আমরা ভেবেছিলাম যে আমাদের কর্তৃপক্ষ আসলে আমাদের ওই কলম বিরতিতে অনেকখানি গ্রাহ্য করে আমাদের দাবিটা আদায় করে দিবেন। দেখা যাচ্ছে যে আসলে ওনারা কিছুটা ছলচাতুরি করছেন এবং কন্টিনিউয়াস আমাদেরকে আলোচনার প্রহসন দিচ্ছেন। 2 দিন পরে আলোচনা হবে, কিন্তু আলোচনা আসলে কিছুই হচ্ছে না। কমিউনিকেশনটা তো ইফেক্টিভলি এই আন্দোলনটাকে যারা রাজস্ব সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে হচ্ছে তাদের সাথে তো আপনার যোগাযোগ করতে হবে। এখানে সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে কথা বলা হচ্ছে, দিস আর নট ইফেক্টিভ টুলস। উই আর অলওয়েজ ভেরি ফোকাসড। যদি সেখানে আমাদেরকে প্রপার ওয়েতে জানানো হয় আমরা বসে সিদ্ধান্ত দেব, বাট আলোচনার ব্যাপারে আমরা অলওয়েজ পজিটিভ আছি। আমরা অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা আবেদন জানাই, আমরা আলোচনা করতে চাই যে কোনো দিন যে কোনো সময়। আগামী মঙ্গলবারে নির্ধারণ করেছেন, আমরা সেই আলোচনায় যেতে চাই। মুন্সিগঞ্জের হাসারায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছে 4 জন, আহত হয়েছেন অন্তত 16 জন। গত রাত 3টার দিকে হাসারা ব্রিজ 2 এর মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, যশোর থেকে ঢাকাগামী হামদান পরিবহনের একটি কোচ চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা দিলে উভয় যান নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যান 2 জন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান, যেখানে মারা যায় আরও 2 জন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় কিছু সময়ে যান চলাচলে বিঘ্ন হলেও পরে তা স্বাভাবিক হয়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সিংপাড়া নোয়াপাড়া আন্ডারপাসের সামনে এক্সপ্রেসওয়েতে চলমান একটি বাসের পিছনে চলমান একটি বাস ধাক্কা মারে, ফলে ঘটনাস্থলেই 2 জন মারা যায়, হাসপাতালে 2 জন মারা যায়, বেশ কয়েকজন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালান সংক্রান্ত পুরনো বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। শুক্রবার রাত 8:30টার দিকে সীমান্ত এলাকার রামকৃষ্ণপুর ইউনিয়নের ছোটারপাড়া গ্রামে মাঠে হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একটি মাদক চক্র স্থানীয় মোহন ও হৃদয়ের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আহত অবস্থায় মোহন ও হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মোহন মারা যায়। এদিকে শুক্রবার রাত 12টার দিকে পিরোজপুরের চণ্ডীপুর ইউনিয়নের চরবলেশ্বর এলাকায় দুর্বৃত্তের হামলায় ইউনিয়ন পরিষদ সদস্য শহীদুল ইসলাম ও তার ভাবি মৌকলি বেগম নিহত হন। হামলায় গুরুতর আহত শহীদুলের স্ত্রী রেহেনা বেগম হাসপাতালে ভর্তি হয়েছেন।
বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে 9 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। তবে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে সমুদ্র পথে একটি পথ খোলা রেখেছে দেশটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্র পথে মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে এসব বাংলাদেশি পণ্য ভারতে যেতে পারবে। স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা এসব বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়। এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে 3 মাসে 3 দফায় বিধি নিষেধ আরোপ করল ভারত। এবার অনলাইন বুকিং এর মধ্য দিয়ে চালু হচ্ছে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা। অ্যাপের মাধ্যমে দিতে হবে বুকিং, অনলাইন চার্জও। যে কোনো ধরনের ঘুষ লেনদেন, অনৈতিকতা ও স্বজনদের ভোগান্তি এড়াতে এই উদ্যোগ বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। কাশিমপুর 1 কারাগার দ্রুতই পরীক্ষামূলক কার্যক্রম শুরুর কথাও জানান তিনি। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। এই অপেক্ষা স্বজনদের সাথে এক নজর সাক্ষাতের, কিন্তু এই সাক্ষাতের পেছনের গল্পটাও বেশ ভোগান্তির। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও বন্দীদের দেখা পান না স্বজনরা। তার উপর আবার কবে দেখা হবে তা নিয়েও আছে অনিশ্চয়তা। এই চিত্র যেন কারাগারে বন্দীদের সাথে দেখা করতে আসা প্রতিটি স্বজনের। একবার ভাবুন তো, এমন ভোগান্তি নিমিষেই শেষ। বাসায় বসেই অনলাইনে দেখা যাবে কবে দেখা করতে পারবে কারাগারের বন্দীদের সাথে স্বজনরা। না, এটি কোনো স্বপ্ন নয়, কিংবা নয় রূপকথার গল্প। এমনটাই হতে যাচ্ছে বাস্তব। সম্প্রতি এমন সেবা চালুর উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি তুলে ধরেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। শুধু কি তাই, ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বন্দীরাও জানতে পারবেন কখন তার স্বজন আসবে দেখা করতে। অ্যাপের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে তাদের স্লটটা বুক করতে পারবে। সুনির্দিষ্ট টাইম এবং বুথ তারা স্লটটা বুক করতে পারবে, এবং এটা তারা একটা সুনির্দিষ্ট ইউজার আইডির মাধ্যমে, বন্দীদের ইউজার আইডি ব্যবহার করে, এবং যারা অথরাইজ তারাই করতে পারবে। বন্দীরাও কিন্তু প্রি ইনফরমেশন পাবেন। ওনার সাক্ষাৎকারটা সেট হলে আগের দিন আমরা জানিয়ে দিব, আমাদের অ্যাপই জানিয়ে দিবে, এবং ওইখানে একটা ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বন্দীরা জানবেন যে আগামীকাল কোথায় এবং কখন তার সাক্ষাৎকার আসবে। একইভাবে বন্দীর আত্মীয় স্বজন আগের দিন একটা SMS এর মাধ্যমে নোটিফিকেশন পাবে। তার মধ্যে উনিও জানবেন যে ওনার সাক্ষাৎকার কনফার্ম, এবং উনি ওই নোটিফিকেশন ধরে বারকোড পাঠানো হবে। ওইটা এসে দেখালে উনি উইদাউট কোনো হ্যাসেল এটা করতে পারবেন। এবং বর্তমানে হাফ অ্যান আওয়ার করে সাক্ষাৎ দিচ্ছি, একজন বন্দী তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারে। ওইটাই চালু থাকবে, ওইখানে কোনো সময়ের কোনো হেরফের হবে। আর অ্যাপের মাধ্যমে বন্দীদের সাথে দেখা করতে স্বজনদের খরচ হবে মাত্র 30 টাকা। বন্ধ হবে অনৈতিক লেনদেন আর ভোগান্তি, আশা কারা মহাপরিদর্শকের। আমরা একটা বেসরকারি উদ্যোক্তা সংস্থার সাথে এটা কোলাবোরেশন করব, এবং এটার জন্য একটা সার্ভিস ফি থাকবে। এবং এটা হচ্ছে ওনাদের শুধুমাত্র ম্যানেজ করার জন্য, পুরো জিনিসটা ম্যানেজ করার জন্য, SMS থেকে শুরু করে সকল কিছু ম্যানেজ করার জন্য। এটা আপাতত আমরা সেট করেছি 30 টাকা পার ভিজিট, বাট এটাকে আমরা হয়তো অদূর ভবিষ্যতে আরো কমিয়ে নিতে পারব। ডিজিটাল এই অত্যাধুনিক সেবা চালু হচ্ছে শিগগিরই পরীক্ষামূলকভাবে। আপাতত শুরু হবে কাশিমপুর 1 কারাগার থেকে, এমনটাই জানান কারা মহাপরিদর্শক। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। উত্তরের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে আসছে মাদক। হালে সবচেয়ে বেশি আসছে হেরোইন। বিভাগের কারাগারগুলোতে মোট বন্দির একটা বড় অংশ মাদক মামলার আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, এখন যেসব সীমান্ত হেরোইন চোরাচালানে ব্যবহার হচ্ছে, শিগগিরই সেই রুট বদলে যেতে পারে। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর গোদাগাড়ি, চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এবং কুষ্টিয়ার সীমান্ত পথ ব্যবহার করে দেশে আসছে হেরোইন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কিছু ধরা পড়লেও বড় অংশ চলে যাচ্ছে দেশের অভ্যন্তরে। রাজশাহী অঞ্চলের কারাগারগুলোতেও উল্লেখযোগ্য হারে বেড়েছে মাদক মামলার বন্দির সংখ্যা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কারা কর্তৃপক্ষ বলছে, 2023 সালে সারা দেশে মাদকের মামলা হয়েছে 2598টি। এর মধ্যে রাজশাহী বিভাগে 1427টি। 2024 সালে 1572 মামলার মধ্যে 772টি মামলা হয়েছে রাজশাহী বিভাগে। এই বিভাগের 8 কারাগারে মোট বন্দী আছে 8966 জন। এর মধ্যে মাদক মামলায় বন্দী 2562 জন। 2024 সালে সারা বাংলাদেশে হেরোইনের মামলা হয়েছে 1572টি। তো তার মধ্যে 772টি মামলা হচ্ছে রাজশাহী ডিভিশনে। রাজশাহী ডিভিশনের 8টি কারাগারের মধ্যে
সর্বোচ্চ 46% বন্দী মাদকে। পুলিশ ও আইনজীবীরা বলছেন, জামিনে ছাড়া পেয়ে অনেকে আবার জড়িয়ে পড়ছেন মাদক ব্যবসায়ী। জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় আবারও মাদকের সাথে জড়িয়ে পড়ছে। এর কারণ হিসেবে আমরা দেখেছি যে যারা অভ্যাসগত অপরাধী তারাই পুনরায় এই আবারও মাদকের সাথে তারা অঙ্গাঙ্গভাবে জড়িত হয়ে পড়েছে। মানে অল্প সময়ের মধ্যে যদি এই বিচার প্রক্রিয়াটা নিষ্পত্তি করা যায় তাহলে হয়তো অনেকাংশে এই মাদকের ব্যাপারটা ক্লিয়ার হতে পারে, মাদক এই ব্যবসা থেকে তারা সরে আসতে পারে। রুট বদলে নতুন উপায়ে হেরোইন চোরাচালানের শঙ্কা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটির দেয়া গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, হেরোইনের কাঁচামাল এখন উৎপাদন হচ্ছে মায়ানমারে, যা ভারত হয়ে আবার বাংলাদেশে আসছে। আশঙ্কা করছি যে মায়ানমার থেকে উল্টা আমাদের দিকে হেরোইনের যে কাঁচামাল সেটি বাংলাদেশ দিয়ে ইন্ডিয়াতে যাচ্ছে এবং ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকায় কিছু ক্ল্যান্ডেস্টাইন ল্যাব আছে, ওই ল্যাবগুলোতে এগুলো ম্যানুফ্যাকচারিং করে সীমান্ত পার হয়ে আবার আমাদের দেশে আসছে। হেরোইন চোরাচালানের সঙ্গে জড়িত 92 গডফাদারের তালিকা করেছে পুলিশ, যাদের সন্ধানে চলছে অভিযান। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দুর্নীতি ও অনিয়মে 17 বছরও শেষ হয়নি কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ না করে এই প্রকল্পের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ভাই নাসিরউদ্দিন লিটু সহ কয়েকজনের বিরুদ্ধে। 30 জুনের মধ্যে হাসপাতালে নির্মাণ কাজ পুনরায় শুরুর ঘোষণা না এলে কঠোর কর্মসূচি নেবেন স্থানীয়রা। জালিস মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। 2008 সালে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করার প্রকল্প নেয় সরকার। দুর্নীতি ও অনিয়মে 17 বছরেও বাস্তবায়ন হয়নি সে প্রকল্প। প্রথমে প্রকল্পের আওতায় মূল ভবন ও 2টি আবাসিক ভবনের জন্য দরপত্র আহ্বান করা হয়। ব্যয় ধরা হয় 5,50,00,000 টাকা। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ভাই নাসিরউদ্দিন লিটু ক্ষমতার অপব্যবহার করে কাজটি হাতিয়ে নেয়। ওই বছর লিটুর ঠিকাদারি প্রতিষ্ঠান নুরিয়া হাসপাতালের 20% কাজ সম্পন্ন করে, বাকি কাজ শেষ না করেই তুলে নেয় পুরো বিল। শিডিউল অনুযায়ী হাসপাতালের কাজ শেষ করার কথা ছিল 2014 সালের 25 জুন, তবে তা করতে না পারায় ঠিকাদারের দরপত্রের কার্যাদেশ বাতিল করা হয়। এরপর 2022 সালের 24 জুলাই আবারও কোহিনুর এন্টারপ্রাইজ নামে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবন নির্মাণের দায়িত্ব পায়। কথা ছিল 25,11,00,000 টাকায় 1 বছরের মধ্যে কাজ শেষ করবে এই প্রতিষ্ঠানটি, তবে তারাও টাকা নিয়ে কাজ শেষ না করেই পালিয়ে যায়। এ ঘটনায় 2025 সালের 21 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের 3 প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের নামে মামলা করে দুদক। প্রাক্কলন মোতাবেক কাজ না করে সমস্ত টাকা উত্তোলন করে নিয়েছে। আমরা এই বিষয়ে অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পেয়ে নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করি। মামলাটি বর্তমানে দুদক পিরোজপুরের তদন্তাধীন আছে। দুদক একটা কেস করছেন আমাদের 3 জন ইঞ্জিনিয়ার এবং 1 জন ঠিকাদারের নামে, তো সেটার কেস চলমান আছে। হাসপাতালটি দ্রুত নির্মাণের জন্য গেল 4 জুন মানববন্ধন করে কঠোর কর্মসূচির ঘোষণা দেন সেবা বঞ্চিত মানুষ। এই 17 বছর এই 50 বিশিষ্ট হাসপাতালটি নির্মাণ হয় নাই বিধায় আজকে এই সর্বস্তরের জনগণ এখানে উপস্থিত হয়েছে মানববন্ধনে। ডাক্তাররা আসলে ডাক্তাররাও থাকতে চায় না, ডাক্তাররা আসার সাথে সাথে তারা কিভাবে ট্রান্সফার হয়ে এখান থেকে অন্যত্র চলে যাবে এই চেষ্টা করে। প্রায় প্রতিদিন 300 থেকে 400 রোগী কমপক্ষে আমাদের বহির্বিভাগে আসে। এই রোগীদেরকে সেবা দেওয়ার জন্য আসলে আমাদের কোনো ভবন নেই, আমরা অস্থায়ী যেটা কোয়ার্টার সেটাও পরিত্যক্ত। 30 জুনের মধ্যে হাসপাতালের নির্মাণ কাজ শুরুর ঘোষণা না এলে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশে বাড়ছে ডেঙ্গু ও করোনার সংক্রমণ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব কুমিল্লায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন, আপনি আমাদের জানাবেন হাসপাতালে ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা এবং সেই সাথে জানাবেন পর্যাপ্ত কিট রয়েছে কিনা। জি স্নেহা, আপনি যেটা বলছিলেন, কুমিল্লা আমরা দেখেছি প্রতিটি হসপিটালে, স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গুর চিকিৎসা মিলছে এবং কোনো ধরনের সমস্যা নেই। রোগীরা আসছে এবং ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছে। তবে এই বিষয়ে জানা রাখি, কুমিল্লার দাঁতকেন্দ্র উপজেলায় আপনাকে একটু জানিয়ে রাখি, যেখানে আসলে ডেঙ্গু মহামারী আকার ধারণ করছে। আপনি জেনে থাকবেন গতকাল একদিনে 100 জন ডেঙ্গু শনাক্ত হচ্ছে, আজ 45 জন শনাক্ত হয়েছে। সব মিলিয়ে কুমিল্লা দাঁতকেন্দ্র উপজেলায় প্রায় 2200-র অধিক
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং 6 জনে মৃত্যুবরণ করেছেন। এই বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসন এবং সিভিল সার্জন একটা সমন্বয় কমিটি গঠন করেছেন এবং যার যারা এলাকা স্থানীয় যারা জনপ্রতিনিধি, বিশেষ করে যারা জাতীয় বিএনপি এবং তাদেরকে নিয়ে আসলে কমিটি গঠন করে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সকলকে সচেতনতামূলক মাস্ক ব্যবহার করা এবং সকলকে আঙ্গিনা পরিষ্কার করা, সবকিছু মিলে বলবো কুমিল্লা যে মহামারী আকার তার মধ্যে ডেঙ্গু তা বলাই চলে। 27টি ওয়ার্ড কুমিল্লা সিটি কর্পোরেশনকে দেখেছি মশক নিধনের জন্য পগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হচ্ছে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নয়, জাতীয় দল বিএনপির পক্ষ থেকে এবং মহানগর যে সদস্য সচিব ইসমাইল টিপু বিবেক সংগঠন থেকে আসলে করছে। আপনার আমি একটু জানা রাখি, কুমিল্লার এই যে অবস্থা আমরা দেখেছি এখান পর্যন্ত প্রায় যে ডেঙ্গুর যে ভয়াবহতা লক্ষণীয়, আসলে আগে সচেতনতা না করার কারণেই আসলে স্বাস্থ্য বিভাগ এবং সিভিল সার্জনকে মে মাস থেকে 2 মাস পর্যন্ত প্রায় 1700-র উপরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং 6 জনে মৃত্যুবরণ করেছে, এর মধ্যে 5 জন নারী এবং 1 জন পুরুষ হয়েছে। তবে এই বিষয়ে যখন কথা বলার চেষ্টা করেছি সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে সকল ব্যবস্থা গ্রহণ করেছে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুমিল্লা যে মেডিকেল কলেজ হসপিটাল এবং জেনারেল হাসপাতালে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। রোগীরা আসছেন, চিকিৎসা নিচ্ছেন নির্বিঘ্নে, কোনো ধরনের অভিযোগ নেই। আসলে সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার যে ডেঙ্গু অবস্থা আসলে ভয়াবহ, এটা বলাই চলে। আমি এখন চলে যাচ্ছি যে চাপাইয়ে তারেক বিস্তারিত জানাবেন করোনা সংক্রমণ এবং করোনা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আমি এখন চলে যাচ্ছি চাপে তারেক আপনি বিস্তারিত জানাবেন করোনা সংক্রমণ এবং করোনার বিধি নিয়ে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা স্বাস্থ্য বিভাগ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে তারেক সংক্রমণ নিয়ে, করোনা সংক্রমণ নিয়ে? বিশিষ্ট জেলা হাসপাতালে এখানে সকাল থেকে করোনা পরীক্ষা শুরু হয়েছে। বিগত 3 দিনের বিষয়কে মাথায় রেখে কিন্তু আগেভাগে করোনা টেস্ট শুরু হয়েছে। এখানে সকালে জেলা হাসপাতালের কর্মকর্তারা করোনা টেস্ট উদ্বোধন করেছে। এখানে র্যাপিড অ্যান্টি টেস্টের মাধ্যমে কিন্তু করোনা পরীক্ষা করা হচ্ছে এবং 15 মিনিটের মধ্যে কিন্তু রিপোর্ট দেওয়া হয়েছে। কয়েকজনকে টেস্ট করা হয়েছে, তাদের কিন্তু নেগেটিভ রিপোর্ট এসেছে। আমরা কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম, যেহেতু কিটের সংকট ছিল, গতকালকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে কিট এসেছে এবং আজকে থেকে করোনার টেস্ট শুরু হয়েছে। আপনাকে একটু বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালের কর্মকর্তারা বলছেন যে এবার 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে 2টি ওয়ার্ড তারা প্রস্তুত করে রেখেছে, একটি নারী ওয়ার্ড এবং একটি পুরুষ ওয়ার্ড। যদি কোনো রকম কারো সংখ্যা তৈরি হয় এবং যদি রোগীর অবস্থা খারাপ হয় সেক্ষেত্রে তারা কিন্তু আইসোলেশন করছেন এবং তারা কিন্তু হাসপাতালে ভর্তি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিগত দিনে যদি আপনাকে একটা তথ্য দিই, বিগত দিনে 2021-22 সালে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 7,000 করোনা রোগী আক্রান্ত হয়েছিলেন এবং প্রায় 164 জনের উপরে রোগী মারা গেছিলেন। আমার সঙ্গে কথা হয়েছিল 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মাসুদ পারভেজের সঙ্গে। তিনি বলছেন কি আসলে সচেতন করছেন মানুষকে এবং আজকে যেহেতু প্রথম দিন এখানে করোনা টেস্ট শুরু হয়েছে, আজকে খুবই কম মানুষ আসছেন। ডাক্তাররা যাদেরকে রেফার করছেন তারাই শুধু আসেন এবং তারা কিন্তু আজকে থেকে প্রচারণা শুরু করছেন মানুষজন, যাদের জ্বর, ঠান্ডা, হাঁচি, কাশি যাদের লক্ষণ দেখা দিলে তারা যেন এসে এই হাসপাতালে এসে তারা যদি 100 টাকা মূল্য দিয়ে করোনা টেস্ট করেন, তাহলে কিন্তু নিরাপদে মানুষ তারা বাঁচতে পারবেন এবং তারা বলছেন তারা কিন্তু জেলা জুড়ে একরকম প্রচারণা আজকে থেকে শুরু করছেন। আমার সঙ্গে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে ডাক্তারদের, তারাও বলছিলেন যে বিগত দিনে চাঁপাইনবাবগঞ্জে যেহেতু করোনার একেবারে হটস্পটে পরিণত হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের এবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন মজুদ রয়েছে এবং ডাক্তারদের তারা কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা করে রেখেছেন রোগীদের কোনো রকম যেন অসুবিধা না তৈরি হয়। এবং আমরা রোগীদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু খুব সহজে তারা আসছেন এবং তারা কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে তারা কিন্তু করোনা টেস্ট করে বাড়ি ফিরে যাচ্ছেন। যাদের করোনা টেস্ট করা হয়েছে তাদের কিন্তু সবার কিন্তু নেগেটিভ এসেছে, এখন পর্যন্ত পজিটিভ রোগী হাসপাতালে পাওয়া যায়নি। জি স্নেহা, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের করোনা পরীক্ষা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। সুমন এবং তারেক, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম কুমিল্লা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে করোনার সর্বশেষ পরিস্থিতি।